সো হ্যালো ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য প্রোটিন লেকচার্স। তো লেকচার নাম্বার 12 পার্ট 2 প্রোটিনের এক্সটেনশন পার্টটা আজকে পড়াচ্ছি। এই সেকশনে আমরা দুটো মেজর সেকশনকে কভার করব। একটা হচ্ছে প্রপার্টিজ অফ প্রোটিনস অ্যান্ড ফাংশনস অফ প্রোটিনস। আগের লেকচারে আমরা ক্লাসিফিকেশন অফ প্রোটিনস, হোয়াট ডাজ ইট মিনস, হোয়াট ইজ দিস টাইপ অফ ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনস উইথ এক্সাম্পলস, এগুলো সমস্ত কিছু আমরা আলোচনা করেছি। তো আজকে এই সেকশনটা আমি খুব সামারাইজ ওয়েতে করার চেষ্টা করব যাতে তোমাদের এটা লেন্দি না হয়ে যায় লেকচারটা। তো প্রথমে চলে আসি প্রপার্টিজ অফ প্রোটিনস। সো a number of properties, unique properties are there, and sometimes the properties are found in other molecules also. So molecular weight, each and every types of biomolecules have a specific molecular weight. তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস রয়েছে। 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডসের molecules আর ভ্যারিয়েবল হওয়ার জন্য proteins are high molecular weight substances, biomolecules you can say. So এবং এই molecular weightটা vary করে protein to proteins, and within that the types of amino acids they have, the polypeptides they have. So প্রোটিনের molecular weightকে সাধারণত আমরা KDA, কিলোডাল্টন, KDA এটা দিয়ে আমরা ডিনোট করি। আমরা যখন পার্টিকুলার প্রোটিন পিউরিফিকেশন করি এবং তাকে কোনো একটা পার্টিকুলার জিনের প্রোটিন সেগমেন্টস আমরা এক্সপ্রেস করি কোনো একটা ব্যাকটেরিয়াল সিস্টেমে, আমরা এটা করতে পারি ল্যাবরেটরি কন্ডিশনে, এবং অ্যাকচুয়ালি ওই জিনের কনজিকিউটিভ প্রোটিনস কী আছে সেটা দেখার জন্য আমরা তার মলিকুলার ওয়েটটাকে স্টাডি করি। এবং এই কিলোডাল্টন থেকে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যামিনো অ্যাসিড নাম্বার অফ টাইপস অফ অ্যামিনো অ্যাসিডস মলিকুলস কতগুলো নাম্বারস রয়েছে সেটাকেও কিন্তু ক্যালকুলেট করা যেতে পারে। তো এটা একটা হয়ে গেল পার্ট। সেকেন্ড হচ্ছে সলিউবিলিটি। নেক্সট কী দেখতে পাচ্ছি, সলিউবিলিটি প্রোটিনস আর সলিউবলস ইন নেচার্স। কীরকম, যেরকম প্রোটিন সাধারণত ডিফারেন্ট টাইপস অফ সলভেন্টসে ডিজলভ হয়। সাধারণত আমরা দেখি যে কিছু অ্যালকালয়েডিং এজেন্টস রয়েছে যেরকম অ্যাসিডিক ইন নেচার, যেরকম তোমরা ধরে রাখতে পারো যে পিক্রিক অ্যাসিড, ট্রাইক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড, তারপরে সল্ট, NaCl, এগুলোতে কিন্তু প্রোটিনস টু সাম এক্সটেন্ট ডিজলভ হয়। কীভাবে ডিজলভ হয়, এর যে প্রোটিনের যে ফোল্ডিং পার্ট, এই অ্যাকচুয়ালি প্রোটিন থাকে কীভাবে ফোল্ডেড কন্ডিশনে থাকে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচার ফোল্ডেড কন্ডিশন। এবারে যখন এই ধরনের সলভেন্টসের সংস্পর্শে আসে তখন এটা আস্তে আস্তে আনফোল্ডেড কন্ডিশনে কিছুটা চেঞ্জেস হয়, যার জন্য এর সলিউবিলিটিকে আমরা দেখতে পাই। টু সাম এক্সটেন্ট ইট ইজ সলিউবল। থার্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন মিনস it's lost its nature, primary nature. So structural conformationেরও চেঞ্জ দেখতে পাওয়া যায়। স্ট্রাকচারাল কনফরমেশন বলতে এই যে ফোল্ডিং পার্টটা এই ফোল্ডিং কন্ডিশনে রয়েছে, ফোল্ডেড কন্ডিশন, ইট ইজ আনফোল্ডেড এবং আনকয়েলিং হয়ে যায়। আনকয়েলিং হয়ে যাওয়ার জন্য এই পলিপেপটাইডসগুলো কি হয়, রিলিজ হয়ে যায়, সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে তাদের কনফরমেশনাল চেঞ্জ হয়। এই কনফরমেশন চেঞ্জ হওয়ার জন্য প্রোটিনের যে ফাংশনালিটি সেটা লস হয় এবং স্ট্রাকচারাল কনফরমেশন লস হয়। এবং এই ডিন্যাচুরেশন প্রসেস কিন্তু একাধিক ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। কী ফ্যাক্টরস হতে পারে, যেরকম একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন থেকে যদি অন্য আনফেভারেবল কন্ডিশনে বিলং করে, ফ্যাক্টরসগুলো মুভ করে, সাপোজ ধরে নিলাম টেম্পারেচার হতে পারে। টেম্পারেচার যদি খুব হাই হয়ে যায়, এই প্রোটিন ডিজলভেশন সব থেকে বেশি এফেক্ট পড়ে টেম্পারেচার। সো আমাদের প্ল্যান্ট এবং অ্যানিমেল ক্ষেত্রে এই ডিন্যাচুরেশনকে রেজিস্ট করার জন্য কিছু স্পেসিফিক টাইপস অফ প্রোটিনস কিন্তু থাকে যারা অ্যাজ এ প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে, জানো তোমরা। তো এদেরকে আমরা সাধারণত বলি হিট শক প্রোটিন, ঠিক আছে। প্রাইমারি প্রোটিন মলিকুলসকে এরা প্রোটেক্ট করে। তারও একটা পার্টিকুলার অ্যালগোরিদমস আছে, পার্টিকুলার লজিক্স আছে, পার্টিকুলার ফাংশনস রয়েছে, সেগুলো আমি ডিসকাস করছি না এতটা ডিটেলস। আর কি হতে পারে, যেরকম হতে পারে তোমার পিএইচ চেঞ্জের ফলে হতে পারে। তারপরে আয়োনাইজিং স্ট্রেংথের উপরে হতে পারে যদি ভ্যারি করে। তো এইগুলো মেনলি দেখতে পাওয়া যায় ডিন্যাচুরেশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বলি, এনজাইমস আর প্রোটিনস, এবং এনজাইমসের কিন্তু
একটা টেম্পারেচার হাইতে যদি চলে যায় তারা ডিনেচার হয়ে যায়, বাট যখন খুব এক্সট্রিম টেম্পারেচারে যায় তখন দে আর নট revert back to their primary structure and functions. That is called renaturation. Renaturation is not possible. ঠিক আছে, তো প্রোটিনের রিনেচুরেশন বোথ আর পসিবল, বাট এক্সট্রিম কন্ডিশন যদি যায় তাহলে তারা আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তারপরে চলে আসছি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন কি? প্রেসিপিটেশন হচ্ছে প্রোটিন ক্যান বি প্রেসিপিটেড অ্যালং উইথ আদার মেটাল আয়ন্স। যেরকম দেখতে পারি যে একটা পার্টিকুলার সলিউশনে যদি আমরা প্রোটিনস, স্পেসিফিক টাইপস অফ প্রোটিনস আছে, তারা যদি কপার সালফেটের সংস্পর্শে আসে, তারপরে সিলভার নাইট্রেটের সংস্পর্শে আসে, তারপরে তোমার মার্কুরি ক্লোরাইডের সংস্পর্শে আসে, তারা কিন্তু নিচে প্রেসিপিটেড ডাউন হয়ে যায়। তো প্রেসিপিটেশন ইজ এ কমন ফেনোমেনন। অ্যাবজর্বেন্সি বলতে কী বোঝাচ্ছে? দেখা যাচ্ছে যে 280 ন্যানোমিটার অ্যাবজর্পশন ম্যাক্সিমাতে প্রোটিনস হ্যাভ এ স্পেসিফিক অ্যাবজর্পশন ক্যাপাসিটি, অ্যাবজর্পশন ম্যাক্সিমা বলতে পারি। সো এটাতে কি হয়? দিস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ 3 ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস। কী কী? এরা সাধারণত অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হয়, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এবং ফিনাইলঅ্যালানিন। এই 3টে অ্যামাইনো অ্যাসিডসের প্রেজেন্সের জন্য প্রোটিনসের যে পার্টিকুলার অ্যাবজর্বেন্স ভ্যালুস চেঞ্জ হয়। তো এর মাধ্যমে প্রোটিন এস্টিমেট করতে পারি আমরা কোন একটা সলিউশনে কতটা প্রোটিন রয়েছে। যেরকম ব্র্যাডফোর্ড লরি মেথডস রয়েছে, যার মাধ্যমে আমরা দেখি, যেরকম স্পেকট্রোফটোমিটার রিডিং দেখে আমরা কিন্তু অ্যাবজর্বেন্স ভ্যালু দেখে আমরা প্রোটিনের ডেন্সিটি এবং প্রেজেন্স আমরা বুঝতে পারি কতটা আছে। হাইড্রোলাইসিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। Hydrolyze means addition of water molecules to the protein components. So it somehow change its structure to some extent. So hydrolyze কি করে হতে পারে? যেরকম দেখা যায় যে এক্সট্রিম যদি অ্যাসিডিক কন্ডিশনে যায় বা এক্সট্রিম যদি অ্যালকালাইন কন্ডিশনে যায়, এর ক্ষেত্রে প্রোটিন হাইড্রোলাইজড হয়ে যেতে পারে এবং স্ট্রাকচারাল কনফরমেশন চেঞ্জ হতে পারে, এবং সেক্ষেত্রে প্রোটিনস আর নট ফাংশনালি অ্যাক্টিভস। যেরকম যদি প্রোটিনকে হাইড্রোলাইজ করে দিই তাহলে দেখতে পারি সাধারণত ট্রিপ্টোফ্যান এই অ্যামাইনো অ্যাসিডসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং কখন হতে পারে? যখন এক্সট্রিম HCl যদি বলি, 6 মোলার HCl যদি আমরা ডিপ করি, মিক্স করি, তাহলে এটা দেখতে পাওয়া যায়, অথবা 2 মোলার NaCl-এও কিন্তু হাইড্রোলাইজড হয়ে যায়। বোঝা গেল? অ্যাসিড বেস নেচার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। Proteins can be act as a acidic sometimes it will be basic in nature. How it will be possible? It depends upon the types of amino acids, their whether cationically active or aninically active. So if the number of amino acids having the cations are high, H plus or similar types of cations are present in more content, then it will be acidic and vice versa. বোঝা গেল? তো এটা পুরোপুরি প্রোটিনের ইন্টারনাল অ্যামিনো অ্যাসিড কন্টেন্টের উপর ডিপেন্ড করছে, অ্যাসিডিক অ্যান্ড বেসিক ইন নেচার। সো এর সাথে একটা ভ্যালুয়েবল পয়েন্ট রয়েছে যেটাকে বলছি জুইটার আয়ন। জুইটার আয়ন কি? সাধারণত একটা স্পেসিফিক পিএইচে যদি আমরা এটাকে রাখি, প্রোটিন ইটসেলফ উইল বি ডুয়েল ইন নেচার। সে অ্যাসিডিক হিসেবেও কাজ করতে পারে অথবা বেসিক হিসেবেও কাজ করতে পারে টু সাম এক্সটেন্টস। ঠিক আছে? তো এই পিএইচ ভ্যালুটাকে আমরা পিকে ভ্যালু বলেও আমরা গণ্য করি। তো এই প্রপার্টিকে আমরা জুইটার আয়নিক নেচারস অফ প্রোটিনস আমরা বলে থাকি। বোঝা গেল? আচ্ছা, রিয়াকশানস স্বাভাবিক, তোমাদের একাধিক ডিফারেন্ট টাইপস অফ এজেন্টসের সাথে রিয়্যাক্ট করতে পারে। যেরকম আমরা অ্যারাইলেটেড কন্ডিশন বা অ্যালকাইলেটেড কন্ডিশনস দেখতে পাই প্রোটিনসের, তো খুবই রিঅ্যাক্টিভ করতে হবে, কারণ এটা ডিপেন্ডস করে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড। এটাও কিন্তু পুরোটাই আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিডসের উপরই ডিপেন্ড করে। তো অ্যামাইনো অ্যাসিডসের 3টে ডিফারেন্ট পার্টস আমরা জানি। কী জানি? একটা হচ্ছে 3টে গ্রুপস থাকে, ফাংশনাল গ্রুপস, যেরকম হচ্ছে NH2+, COOH-,
কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপস এবং একটা ফাংশনাল আর গ্রুপস থাকবে। তো যে কোনো একটা গ্রুপস যদি অন্য কোনো মলিকিউলসের সাথে যদি ভ্যালেন্সি এক্সচেঞ্জ করে তাহলে বন্ড ফর্মেশন করতে পারে। বন্ড ফর্মেশন করা মানে কিন্তু দে আর গেটিং রিঅ্যাক্টিভস, বোঝা গেল? তাহলে অ্যামিনো অ্যাসিডসের উপরে ডিপেন্ড করে, এদের রিঅ্যাক্টিভ ক্যাপাসিটি ডিপেন্ড করে, কতটা বেশি হবে কম হবে এগুলো ডিপেন্ড করে। তো মোটামুটি আমি প্রপার্টিসটা বললাম এখানে তোমাদেরকে। তো এরপরে চলে আসি আমি নেক্সট হচ্ছে ফাংশনসে আমি একাধিক জিনিস একটু শর্ট আউট করবো, যেরকম স্ট্রাকচার। প্রোটিন কিন্তু মোস্টলি majority of the eukaryotic cells and prokaryotic cells also, but eukaryotic ক্ষেত্রে আমরা দেখতে পাই যে it is a building blocks of a particular structure. So best example আমরা যদি দিই বলতে পারি যেরকম ইলাস্টিন আমরা জানি, ইলাস্টিন প্রোটিন। ইলাস্টিন is a main component of different types of tendril and লিগামেন্ট এবং টেন্ডেলের কিন্তু একটা ওতপ্রোত পার্ট হচ্ছে ইলাস্টিন, এটা প্রোটিন ইন নেচার। তারপরে আর কি হতে পারে, আর এরকম 5, এটা একটা পার্ট হয়ে গেল। স্ট্রাকচারাল কম্পোনেন্টস, মাসল সেল হতে পারে। মাসল সেলসে তোমার প্রচুর পরিমাণে আমাদের প্রোটিনস থাকে। নেক্সট আমরা চলে আসি প্রোটেকশন। তোমরা বলবে যে প্রোটেকশন কীভাবে প্রোটেক্ট করে আমাদের শরীরকে? আমাদের শরীরকে বিভিন্নভাবে প্রোটেক্ট করতে হবে। যেমন সবথেকে বড় এক্সাম্পল আমি যদি দিই, দ্য কম্পোজিশন দ্যাট ইজ কল কেরাটিন। আমি আগেও বলেছি কেরাটিন ইজ এ মেইন কনস্টিটিউয়েন্টস অফ any types of hairs, feathers and different types of threads that are present in case of feathers আমি যদি বলি তাহলে অ্যাভিসের ক্ষেত্রে পক্ষী জাতীয় যেসব প্রাণী রয়েছে তাদের বাইরের যে ফেদারের কনস্টিটিউয়েন্টস হচ্ছে ক্যারাটিন, যাতে তারা সেটা ইনসুলেটর হিসেবে কাজ করে। যে টেম্পারেচার ভ্যারিয়েশন, বাইরে খুব ঠান্ডা, তাদেরকে কিন্তু ইন্টারনাল টেম্পারেচারকে হোমিওস্টেসিস করতে হেল্প করে। আমাদের ক্ষেত্রেও সেই একই, এবং তার সাথে সাথে কিছু ফিজিক্যাল প্রোটেকশন বলতে কিছু ফিজিক্যাল ইঞ্জুরির ক্ষেত্রে টু সাম এক্সটেন্টস কিন্তু তোমার কোথাও যদি আঘাত লাগে তো সেক্ষেত্রে হেয়ার্স আমাদেরকে কিন্তু বাঁচাতে হেল্প করে। আর কি ডেভেলপমেন্ট মিন্স ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস অর্গানিজম। তো আমরা যখন দেখি যে ইন্টারনালি যখন এমব্রায়ো ডেভেলপড হয় তখন কিন্তু বেসিক্যালি অ্যালবুমিন কনস্টিটিউয়েন্টস কোথায় দেখতে পাওয়া যায়? ওভাবে অ্যালবুমিন সেক্ষেত্রে অ্যাভিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রেপটাইলসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে কিন্তু within the eggs this ovary albumin will supply the nutrients so that embryo can be developed. বোঝা গেল? যখন ভূমিষ্ঠ হচ্ছে আফটার বার্থ, আমাদের ম্যামালিয়ান অ্যানিমালসের ক্ষেত্রে দেখতে পাই, ম্যামালিয়ান সেলের ক্ষেত্রে কী দেখতে পাই? কেসিন। দিস ইজ ইন্টিগ্রাল পার্ট অফ মিল্ক, মাদার্স মিল্ক, যেখান থেকে এই প্রোটিন পার্টে all the different types of amino acids are present with higher concentration. সেই জন্য বলা হয় যে মাতৃদুগ্ধের কোনো অল্টারনেটিভ হয় না। মাদার্স মিল্ক ইজ আর দ্য বেস্ট ব্যালেন্সড নিউট্রিয়েন্ট ফর এ বেবি। সেই জন্য কিন্তু এই প্রোটিনটা এখান থেকে তারা ফর দ্য ডেভেলপমেন্ট, ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য, ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, যে কোনো নিউবর্ন বেবির ক্ষেত্রে এটা প্রযোজ্য। নেক্সট চলে আসছি ট্রান্সপোর্ট একটা ইম্পর্টেন্ট ফিচার্স। প্রোটিনস কী করে? দুটো ওয়েতে, যেরকম একটা এক্সাম্পলস আগে বলছেন, যেরকম অ্যাকুয়াপোরিনস ওয়াটার মলিকিউলসকে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় প্ল্যান্টে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। আমাদের অ্যানিমালসের ক্ষেত্রেও দেখতে পাই, যেরকম হিউম্যানের ক্ষেত্রে আমরা যদি বলি এক্সাম্পল হিমোগ্লোবিন, গ্লোবিন পার্ট রয়েছে। গ্লোবিন কী করছে? বেসিক্যালি আয়রনকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে এবং হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেনকেও ক্যারি আউট করছে। আয়রনের সাথে যুক্ত হয়ে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে থ্রু দ্য ব্লাড স্ট্রিম। বোঝা গেল?
এটা হতে পারে। আর কি আছে, আয়রন বাইন্ডিংয়ের এক্সাম্পল আমরা বলতে পারি হিমোগ্লোবিন ইটসেলফ হতে পারে। আয়রনের সাথে বাইন্ডস করে স্পেসিফিক ফাংশন কাজ করতে পারে। আর কি হতে পারে, নিউট্রিশনাল কন্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউট্রিশন তো একটা খুব ইম্পর্টেন্ট ফাংশনস, তাই না? তো প্রোটিনের ক্ষেত্রে একাধিক ডিফারেন্ট টাইপস অফ ফুডস হোয়াট এভার উই আর টেকিং ডে বাই ডে দ্যাট উইল হ্যাভ ডিফারেন্ট প্রোটিন কনস্টিটিউয়েন্টস। হ্যাঁ, তো যেরকম আমরা দেখতে পাচ্ছি নাটসের ক্ষেত্রে সবথেকে এক্সট্রিম সোর্স অফ গুড প্রোটিনস আমরা বলি সাধারণত 40 থেকে 60%, ইট মে বি 30 অলসো, বাট 30 থেকে যদি মিনিমাম ধরে রাখি 30 থেকে 60% পর্যন্ত কিন্তু গুড প্রোটিনস আমরা দেখতে পাই। এবং নাটসের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের ফ্যাট কন্টেন্ট, মানে ব্যাড ফ্যাটস আর ভেরি ভেরি লো। দ্যাটস ওয়াই সকালবেলা এমটি স্টোমাকে ডাক্তাররা সবসময় বলে, যে নিউট্রিশনিস্ট তারা বলে যে নাটস খেতে। তো খুব তাড়াতাড়ি ওটা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় এবং সারাদিন একটা এনার্জি আমরা পাই। ফিশেসের সাধারণত তোমার 16 থেকে 25% পর্যন্ত তোমার মানে প্রোটিনস আমরা পাই। ভেরি ভেরি গুড সোর্স। যারা অন্যান্য অ্যানিম্যাল প্রোটিনস খেতে চায় না তাদেরকে ফিশেস আর ভেরি ভেরি ইজিলি ডাইজেস্টেবল, খুব তাড়াতাড়ি আমরা অ্যাবজর্ব হয়ে যায় শরীরে। ভেজিটেবলসও কিন্তু প্রোটিন আছে, একদম নেই তা নয়। যেরকম মোটামুটি এটা 1% থেকে ভ্যারি করে 60% পর্যন্ত যেতে পারে। কিছু ভেজিটেবলস আছে যেটাতে হাই প্রোটিনস কন্টেন্ট। আর কি আছে, সিরিয়ালস আমরা অল্টারনেট সোর্স। আমরা যেরকম খিচুড়ি খাই, খিচুড়িও কিন্তু একটা কেন নিই আমরা, ভাত নিই মানে চাল নিই, সিরিয়ালস, ইট ইজ এ সিরিয়ালস পার্ট, অ্যান্ড পালসেস, ডিফারেন্ট টাইপস অফ পালস নিই, ডাল নিয়ে আমরা যাতে প্রোটিনের চাহিদাটা আমরা মেনটেন করতে পারি। সিরিয়ালস মানে ভাত, মানে আমরা রাইসের কথা বলছি, রাইস, হুইট, এটাতেও কিন্তু একটা সার্টেন কোয়ান্টিটি তোমার প্রোটিনস থাকে। কতটা থাকতে পারে এটা ভ্যারি করে, মোটামুটি 16% to 25% পর্যন্ত ভ্যারি করে। সিডসেও কিন্তু খুব ভালো সোর্স। যেরকম বেশিরভাগ যে পালস ক্রপের যে সিডস রয়েছে সেক্ষেত্রে সয়াবিনস আমরা বলতে পারি, তারপরে তোমার ডাল বলতে পারি, যেরকম তোমার চিকপি, পিজ ফ্যামিলিজ, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটা 15% থেকে ভ্যারি করে 20% পর্যন্ত হতে পারে। নেক্সট চলে আসি সিঙ্গেল সেল প্রোটিন, মানে ইফ এ প্রোটিন উইল হ্যাভ এ কম্পোনেন্ট উইথ এ সিঙ্গেল সেল কনস্টিটিউয়েন্টস। তো এই সিঙ্গেল সেল প্রোটিনস আর ভেরি ভেরি কম্প্যাক্ট ইন নেচার। ইফ উই টেক দিস সিঙ্গেল সেল প্রোটিনস we can get the actual proteins and will be highly energetic for a long times. So সোলজারদেরকে এই সিঙ্গেল সেল প্রোটিনের একটা টাইপস মানে এক্সট্রাক্ট করা হয়। যেরকম এক্সাম্পল আমরা বলতে পারি স্পাইরুলিনা থেকে সিঙ্গেল সেল প্রোটিনকে এক্সট্রাক্ট করে সোলজার্সদেরকে সাপ্লাই করা হয়, দেওয়া হয়, যাতে মানে ব্যাটল ফিল্ডে খুব তাড়াতাড়ি আমাদের শরীরে সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করা যায়। ভিজুয়ালিটির জন্য আমাদের চোখের যে সেল রয়েছে সেখানে আমরা দেখতে পাই দুটো প্রোটিনস, যেরকম এটা হতে পারে রোডপসিন, দেখতে পারি রোডপসিন, অ্যানাদার প্রোটিন ইজ আয়োডপসিন। দে আর দ্য ইন্টিগ্রাল পার্ট, আয়োডপসিন। এরা কিন্তু ভিজুয়ালাইজড হতে হেল্প করে। আর কি রয়েছে, টক্সিন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। Some animals and some microbes they have a tendency of defense mechanism-এর জন্য যারা এই মাইক্রোবস কিছু আছে যেগুলো ফুডে কিন্তু প্রোটিন রিলিজ করে দেয়, সেগুলো টক্সিক ইন নেচার্স হয়। আবার আমরা স্নেক বাইট জানি খুব ডেঞ্জারাস। স্নেক যেটা রিলিজ করে যে টক্সিন, দে আর ভেরি ভেরি হাই প্রোটিনিয়াসিস, এবং এই প্রোটিন কিন্তু আমাদের শরীরের নার্ভাস সিস্টেমটাকে রিয়্যাক্ট করে ওটাকে ব্লক করে দিতে পারে এবং খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে, ব্লাড সেলে আরবিসির সাথে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে। রিপ্রেশার প্রোটিনস বেসিক্যালি কি? রিপ্রেশার মানে জাস্ট
পজ করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়া একটা প্রসেস। রিপ্রেশার প্রোটিন দেখতে পারি যে প্রোক্যারিওটিক জিন রেগুলেশনে সাধারণত ধরো কোনো একটা পার্টিকুলার ফাংশনাল প্রোটিনস রয়েছে যে একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টার্স বহন করবে। রিপ্রেশার প্রোটিন একটা পার্টিকুলার টাইম পয়েন্ট কি হয়, এখানে এসে জাস্ট জুড়ে যায় এবং প্রোটিনের যে ফাংশনালিটি এর যা মানে কাজ সেটাকে ডিসরাপ্ট করে, সেই জন্য এটাকে বলা হচ্ছে রিপ্রেশার প্রোটিনস। এটা প্রোক্যারিওটিক সিস্টেমসের জিন রেগুলেশনে আমরা দেখতে পাই। তো এতগুলো ফাংশনস রয়েছে, এর বাইরেও অনেক মাইনর ফাংশনস রয়েছে যেগুলো প্রোটিনসের একটা ইন্টিগ্রাল পার্ট, এবং দ্যাটস ওয়াই প্রোটিনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়োমলিকিউলস ইন নেচার্স। সো আজকে এই পর্যন্ত থাকলো, এবং নেক্সট লেকচারে আমরা চেষ্টা করব যে নেক্সট বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকস আমরা কভার করব। থ্যাংক ইউ।